আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? দেখতে দেখতে আজকে 5 নাম্বার ক্লাসে চলে আসছি। এরকম হঠাৎ করেই কোনো একদিন তোমাদের অ্যাডমিশন টেস্ট চলে আসবে, তারপরে কোনো একদিন তোমাদের রেজাল্টের দিন হবে। তোমরা অনেকেই টেক্সট করে জানাবা যে বুয়েটে এততম হইছো, মেডিকেল এততম হইছো, ঢাকা ইউনিভার্সিটিতে এততম হইছো। এরকম করে কোনো একদিন তোমাদের আবার সময় চলে আসবে, নক করে বলবা যে দাদা আজকে আমার বিয়ে। তারপর আর একদিন ফোন করে বলবা যে দাদা আমার বাচ্চা হইছে। এরকম তোমরা দিনে দিনে বড় হয়ে যাবা। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। কি ডঙ্গল খুলে দিব? কি ডঙ্গল এটা? এটা লাগাবো? দেখেন একটা ইউএসবি লাগালে হবে। অ্যান্ড্রয়েড আর কি এর? হ্যাঁ, কাজ করতেছে। ঠিক আছে, চলো বন্ধুরা। আজকে আমাদের শিখতে হবে ইলেকট্রন আসক্তি, যেটাকে ইংরেজিতে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। AFFINITY। অ্যাফিনিটি মানে অ্যাট্রাকশন, কাইন্ড অফ অ্যাডিকশন। অ্যাডিকশন হচ্ছে মাত্রাতিরিক্ত বা খারাপ জিনিসের প্রতি আকর্ষণ। ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব খুবই সহজ, সাথে আছে তড়িৎ ঋণাত্মকতা, যেটাকে আমরা বলবো ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রন অ্যাফিনিটিকে সংক্ষেপে আমরা ইএ দিয়ে প্রকাশ করব, ইএ। আর ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য, এটা দেখতে হবে। এটা আমার এক্সক্লুসিভ জিনিস, এটা নরমালি কেউ আলোচনা করে না। এটা একটু ভালো করে বুঝতে হবে আর কি, ভালো করে ফিল করতে হবে। চলো। তো আয়নীকরণ বিভবের কথা যদি গতকালকেই পড়ে থাকো, মনে থাকার কথা, সেইটাই আমরা আজকে দেখবো ঠিক উল্টা। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কি করেছিলাম? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন একমল পরমাণু নিয়ে তাদেরকে তাপ দিয়েছিলাম। আমি তাপ দিছি, ও ইলেকট্রন ছাড়ছে। আর আজকে উল্টা করব, আমি ইলেকট্রন এনে দিব। অসীম দূরত্বে আগে ইলেকট্রন পাঠাইছিলাম, এখন অসীম দূরত্ব থেকে ইলেকট্রন এনে দিব। তাহলে ও কি নির্গত করবে? শক্তি নির্গত করবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। দেখো, গত দিনের যে আইডিয়া ছিল ঠিক তার উল্টা। গ্যাসীয় অবস্থায় গতদিন ছিল কমন, কোন মৌলের 1 মোল কমন। গ্যাসীয় পরমাণুর প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন অসীম দূরত্ব থেকে মোট 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে প্রত্যেকটা পরমাণুকে তুমি একটা করে ইলেকট্রন অ্যাড করাবা। একজনকে 10-12টা খাওয়াই দিলা। একটু অডিওটা অফ করো তো। ওকে, সো প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন অ্যাড করলে কি হবে? 1 মোল একক ঋণাত্মক চার্জ যুক্ত অ্যানায়নে পরিণত হবে। গতকালকে ক্যাটায়ন হয়েছিল, আজকে অ্যানায়ন হবে। এই যে ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। যে পরিমাণ শক্তি নির্গত হবে, যে পরিমাণ শক্তি নির্গত হবে, গতদিন আমাদের শক্তি দেওয়া লাগছিল সিস্টেমে, আজকে সিস্টেম থেকে শক্তি বের হয়ে আসবে। তার কারণটা খুবই স্বাভাবিক। বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়, তাই না? ওই যে অসীম দূরত্বে থাকা ইলেকট্রনটা পরমাণুর সাথে এসে যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? ইলেকট্রন নির্গত হবে। সরি, শক্তি নির্গত হবে আর কি। হুম তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। সহজ জিনিস। তাহলে তোমরা এবার একটু বিক্রিয়া লিখে ফেলো। যে কথাটা বুঝলে সেই কথাটাকে রিয়াকশন আকারে দেখাও। যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির বিক্রিয়াটা কি হবে? তাহলে 1 মোল নাইট্রোজেন নিব, 1.n, এবং এটা গ্যাসীয় অবস্থায় থাকবে। পরমাণু নিতে হবে কিন্তু, 1 মোল পরমাণু, 1 মোল অণু না। N2 লিখলে অণু হয়ে যাবে, তাহলে হাফ N2 লেখা লাগবে। এটাকে আমরা কি করব? তাপ দিব? আনসার হচ্ছে না, তাপ দেওয়া যাবে না। একে আমরা ইলেকট্রন এনে যোগ করব। তাহলে আমাদের
এটা তীর চিহ্ন দেওয়া যাবে না, এখানে আমাদের লিখতে হবে প্লাস ইলেকট্রন বিক্রিয়া করে কি তৈরি করবে, এনএ তৈরি করবে। সরি, দূরও ভুলে লিখে ফেলছি, এনএ এন মাইনাস তৈরি করবে। সো ডেফিনেটলি এটাও গ্যাসীয় অবস্থাতেই থাকবে। সো এই জিনিসটাকে এই এই বিক্রিয়াটা করতে যে পরিমাণ ডেল এইচ পাওয়া যাবে, এই বিক্রিয়াটা করতে যে পরিমাণ ডেল এইচ পাওয়া যাবে সেটাকে আমরা কিভাবে লিখবো, পাশে সেমিকোলন দিয়ে ডেল এইচ। এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে কি হবে, বন্ধন গঠিত হয়েছে, শক্তি নির্গত হবে, তার মানে মাইনাস হবে, ধরো মাইনাস এক্স কিলোজুল। তাহলে এই যে মাইনাস এক্সটা পাওয়া গেল, এই মাইনাস এক্সটাকে আমরা কি বলবো, এইটাই হচ্ছে তোমার নাইট্রোজেন এর ইএ, ইলেকট্রন অ্যাফিনিটি। এখন এখানে একটু এডিট দরকার, সেই এডিটটা কেউ বলতে পারবা? এই যে তাবিব ধরে ফেলছে, বলার আগেই ধরে ফেলছে, সাব্বাস, আমি মাথা ঘুরায় দেখলাম ও ধরে ফেলছে। সেটা হচ্ছে এটা আসলে নাইট্রোজেনের ইএ না, এটা আসলে নাইট্রোজেনের কি বলতো, ফার্স্ট ইএ। আজকে আর কোনো নাটক নাই, নাটক হয়ে গেছে গতদিন। গুড, অনেকেই ধরতে পারছো। সো প্রথম ইলেকট্রন বের করলে যেমন ফার্স্ট আইপি হয়, প্রথম ইলেকট্রন ঢুকাইলে হয় হচ্ছে ফার্স্ট ইএ, বুঝছো, প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে সিমিলার একটা রিঅ্যাকশন তোমরা একটু লেখো, অক্সিজেনের ফার্স্ট ইএ কি হবে, অক্সিজেনের ফার্স্ট ইএ রিঅ্যাকশনটা, তাহলে 1.O গ্যাসীয় অবস্থায় থাকবে, 1.O গ্যাস, একে আমরা ইলেকট্রন গ্রহণ করাবো, করাইলে কি হবে, ও মাইনাসে পরিণত হবে গ্যাসীয় অবস্থায়। এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে, লেটস সে যে এটা হচ্ছে মাইনাস ওয়াই কিলোজুল, তাহলে মাইনাস ওয়াইটাকে আমরা কি বলবো, এই মাইনাস ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে অক্সিজেন এর ফার্স্ট ইএ। বুঝিয়েছো? একটু অডিওটা অফ করতে। ওকে, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আর কিছুই না। এখন তাহলে তোমরা একটু আমাকে বলো, পরমাণুর আকার বড় হলে, অর্থাৎ দুইটা পরমাণু নিয়ে ভাবনা চিন্তা করতেছি আমরা, দুইটা পরমাণু নাও মনে মনে, একটা হচ্ছে এই পরমাণু আর একটা হচ্ছে তার পাশে আর একটা পরমাণু আছে, ভালো কথা। সো এই দুইটা পরমাণুর মধ্যে একটা ধরো একটু বড়, একটা একটু ছোট, একটাকে একটু ছোট করে দেই, এই যে। সো পরমাণুর আকার যদি একটা ছোট হয়, ইলেকট্রনটা কি হবে, লাস্টের শেলের ইলেকট্রন নিউক্লিয়াসের অনেক কাছে, আর এর লাস্টের শেলের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তাই না? তাহলে বলো, পরমাণুর আকার বড় হলে ইলেকট্রন আসক্তি কি হবে, বেশি নাকি কম? সবাই পারে, সাবাস, কম হবে। অধাতু হিসাবে সক্রিয়তা, কেন এখানে অধাতু বলতেছি, কারণ হচ্ছে ইলেকট্রন আসক্তি তুমি চাইলে ধাতুরও বের করতে পারো, দ্যাট উড বি কাইন্ড অফ ফানি। আমরা এটা মূলত অধাতুর জন্যই বের করবো, কারণ ইলেকট্রন নেওয়ার অভ্যেস যাদের, তাদের বের করবো যে কে কত কাড়াকাড়ি করে, কে কত বেশি ইলেকট্রন নিজের কাছে নিতে চায়। আচ্ছা, তাহলে অধাতু হিসাবে সক্রিয়তা কি বাড়বে নাকি কমবে বলো? অধিকাংশই বলতেছে বাড়বে। আরে অশিক্ষিত, কম হবে, কম হবে, কম হবে। অধাতু, অধাতু তো বড় হইলে ভালো কোনো কথা না, অধাতু বোটকা সোটকা হইলে তো সমস্যা। তোদের আর কেমনে বুঝাবো বল, এই বেটা, ধাতুগুলা বেড়া বলছি না, বেড়া মানুষ লম্বা চড়া হয় দেখতে, মাশাল্লাহ ভালোই লাগে, নায়কের মতো। অধাতু ছোটখাটো বেটার। অধাতু ফুজন আর ইলেকট্রন গ্রহণ করার ব্যাপার তো, অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটাকে যখন একসেপ্ট করবে, তখন নিউক্লিয়াস থেকে যত কাছে থাকবে লাস্টের শেলটা, তত বেশি অ্যাট্রাকশন দিতে পারবে। বুঝিয়েছো আমার কথা? ইব্রাহিম নামের ব্র্যাকেটে লেখছে ছাত্রলীগ। কি পোলাপাইন।
হ্যাঁ, পুতুল সঠিক কথা বলেছে, এজন্য ফ্লোরিন না, শব্দটা আব্বু বাবা ফ্লুরিন। আমরা শব্দটা ফ্লোরিন বলবো না, আমরা বলবো হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন শুদ্ধতার চর্চা, আর কিছু না। যেটা সঠিক সেটা বলার সৎ সাহস থাকতে হবে। পৃথিবীর সবাই বিপরীতে যাক, তুমি সঠিক থাকবা, এটা চেষ্টা করবো আর কি। তোমাদের একটা মজার কথা বলি, আমি একটু আগে অ্যাগনিস্ট টাইপের ছিলাম। অ্যাগনিস্ট বুঝো, মানে তেমন একটা বিশ্বাস হইতো না আল্লাহ খোদা বলে কেউ আছে। ক্লাস 9-এর শেষের দিকে এসে আমি কিছু বইপত্র পড়া শুরু করলাম। তখন আমার কিছু ধারণায় আসলো, তার মধ্যে একদিন একটা ডকুমেন্টারি দেখলাম যেখানে আমি আহ, কিছু আইডিয়া পাইলাম সায়েন্টিফিক। তখন বোঝা গেল যে দেয়ার মাস্ট বি সামওয়ান কল্ড গড, আই মিন স্রষ্টা ছাড়া এই জিনিস সম্ভব হইতো না। তো তারপর আসলে ধর্ম নিয়ে অনেক পড়াশোনা শুরু করি, সেই আমলের কথা। এখন তোমরা পড়তে গেলে খালি ভুল বই পাবা, ইভেন ইসলামী বই বা ধর্মীয় যে কোনো বই দেখবা প্রচুর ভুলে ভরা, মানে আনবিলিভেবল। যাই হোক, তো তখন আমি মানে কি বলে ওটাকে, মানে হিন্দু ধর্ম বলো, খ্রিস্ট ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, আমি সবার মোটামুটি বই কিতাব পড়ছি আর কি। তো পড়ে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে আমি ওটাই পালন করি। তো তখন আমি বুঝলাম যে বিদাত বলে একটা ব্যাপার আছে। বিদাত বুঝো, মানে যেটা আসলে ইসলামিক নিয়ম না, বাট এটা আমরা বানাইছি। হ্যাঁ, তো যেমন ধরো যে কেউ মারা গেলে 3 দিনের দিন একটা মিলাদ, 40 দিনের দিন একটা মিলাদ, এই মিলাদ পড়া এগুলা পুরা ফালতু। তারপরে পায়ে হাত দিয়ে সালাম করা মুরব্বীদের, এগুলো হচ্ছে বিদাত। তো এখন আমি এত বেশি শুদ্ধাচার করা মানুষ, আমি চেষ্টা করি, যেদিন থেকে আমি জানছি এই পায়ে হাত দিয়ে সালাম করা এটা পুরো একটা ফাউল প্রসেস, তখন হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আম্মুর হাত ধরে আমি আম্মুর হাতের এই জায়গায় চুমু দিই। সো এই প্রসেস আমি আজব অব্দি করি, এতে সবাই কে কি মনে করলো না করলো আই রিয়েলি ডোন্ট কেয়ার। সঠিক যেটা এটা করতে হবে আর কি, ঠিক আছে। সো এই ফ্লোরিন এটা একটা ভুল শব্দ, দ্য ওয়ার্ড ইজ ফ্লোরিন। সো ওয়াই ডোন্ট ইউ কল ইট দ্যাট ওয়ে? হ্যাঁ, ফ্লোরিন কি আবার, ওই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনাম, অ্যাকচুয়াল নামটা হচ্ছে অ্যালুমিনাম। যাই হোক, আসো। তো অধাতু হিসাবে সক্রিয়তা এর কি হবে, কম হবে আর কি। কারণ পরমাণুর আকার বড় হলে, বলছে বড়, বিগ সাইজ অধাতু ইজ নট গুড, স্মল সাইজ অধাতু ইজ গুড, বিগ সাইজ বেড়া মানুষ, সরি, বিগ সাইজ ধাতু ইজ গুড। ঠিক আছে, এই আর কি। মানে এইভাবে একটু মনে রাখো আর কি। আর এই জিনিসগুলো এত বেশি ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে চিন্তা করলে আসলে পরীক্ষার হলে সময় বেশি লেগে যাবে। এই জন্য মনে রাখার জন্য বলতেছি আর কি, যে ধাতুদেরকে তুমি যদি বেড়া মানুষ হিসাবে চিন্তা করো, ছেলে হিসাবে চিন্তা করো, যত লম্বা চড়া হবে তত দেখতে হ্যান্ডসাম হবে, ও ধাতু হিসাবে অনেক বেশি আগায় থাকবে আর কি, বুঝছো না? ওভাবে চিন্তা করতে পারো আর কি। আর অধাতুদের ক্ষেত্রে ঠিক উল্টা। সো পর্যাবৃত্তিক ধর্ম কি হবে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, বাম থেকে ডানের দিকে বৃদ্ধি পাবে। কারণ কেন, বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়, আকার আস্তে আস্তে ছোট হয়। আর উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পাবে, কারণ উপর থেকে নিচে গেলে কি হয়, আমাদের আকারগুলো আস্তে আস্তে বড় হয়। সো ডেফিনেটলি কমে যাবে আর কি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনের প্রতি আসক্তি কমে যাবে আর কি। আচ্ছা, সো এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেই ইন্টারেস্টিং ব্যাপারটা আমি একটু বলে দিই। ধরো একটা মৌল, তার নাম হচ্ছে এ, এ ইলেকট্রন গ্রহণ করে এ মাইনাসে পরিণত হয়েছে। সো এই বিক্রিয়ার ডেলএইচ হচ্ছে -50 কিলোজুল পার মোল। আর বি একটা পরমাণু, সেও ইলেকট্রন গ্রহণ করছে, করে বি মাইনাসে পরিণত হয়েছে। তো এই বিক্রিয়ার যে ডেলএইচ সেটা ধরো -100 কিলোজুল পার মোল, কেজি হয়ে গেছে কিলো জুল পার মোল। এখন তোমরা আমাকে একটু বলো কার ইলেকট্রন আসক্তি বেশি? ইলেকট্রন আসক্তি বেশি কার, বলো, এ না বি? কেউ বলে এ, কেউ বলে বি। আচ্ছা, যেহেতু ইলেকট্রন আসক্তির মানটা নেগেটিভে থাকে, সো এটা আমাদের ঝামেলা ঘটায়, আমি জানতাম, এবং তাই দেখা যাচ্ছে যে অধিকাংশই কনফিউজ, কেউ এ কেউ বি। এই মাইনাস চিহ্নটা দ্বারা বুঝায় তাপ শক্তি নির্গত হচ্ছে, ওই মাইনাসটাকে ইগনোর করো, মাইনাস বাদ দিয়ে ভাবো। সো ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি প্রকাশ করবে 100 কিলোজুল জার, অর্থাৎ বি হ্যাজ, বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান এ। এই ব্যাপারটা একটু ভালো করে বোঝো। এখানে মাইনাস চিহ্ন দুইটা দ্বারা বুঝায় যে তাপ শক্তি নির্গত হচ্ছে, আর কিচ্ছু বুঝায় না।
ওই -50 -100 চিন্তা করলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি মনে করো -50 মান তো আসলে বড়, আসলেই কথা সত্যি -50 কিন্তু বড়, কিন্তু এই ক্ষেত্রে যেটা বুঝায় মাইনাস চিহ্ন দ্বারা বুঝায় সিম্পলি যেটা, সেটা হচ্ছে যে নির্গত হচ্ছে। সো 50 কিলোজুল একজনের ইলেকট্রন আসক্তি অ্যাফিনিটি, আর একজন হচ্ছে 100 কিলোজুল অ্যাফিনিটি। সো ডেফিনেটলি 100 ইজ মোর দ্যান 50। সো ডেফিনেটলি বি ইজ মোর ইলেকট্রন, সরি কি বলে, ইলেকট্রন অ্যাফিনিটি ওয়ালা মৌল দেন এ। বুঝছো আমার কথা? জাহিন, শ্রোডিঙ্গারের বিলাই। আচ্ছা সল। দেখো এবার, সো ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি কাদের খেয়াল করে দেখো তো, এই যে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সব সময় উপরের দিকে অবস্থান করতেছে। বুঝছো? এই আর কি। সো তোমাদের একটা জিনিস একটু তাহলে আমি জিজ্ঞাসা করি, তাহলে এই যে সিকোয়েন্সটা এরকম হবে, একেবারে ডানে যাব তাহলে আকার ছোট, আবার একেবারে উপরের দিকে থাকবো তাহলে আকার ছোট, তাহলে মোটামুটি এই বরাবর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি পাওয়া যাবে। বুঝতে পারলাম। এখন হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রমে যাওয়ার আগে তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আমাকে একটু বলো তো, প্রশ্নটা লিখতে ভুলে গেছি, যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান কত হবে বলো? ইলেকট্রন আসক্তি কত হবে? শূন্য নাকি অসীম? গতকালকে এটা নিয়ে কিন্তু প্যাচ লাগাইছিল তোমরা। ইনফিনিটি নাকি জিরো? নিষ্ক্রিয় গ্যাসের আসলে লাস্টের শেল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, যার ফলে ওর ইলেকট্রন নেওয়ার কোনো ইচ্ছাই নাই। সো ওকে যখন তুমি ইলেকট্রন অ্যাড করাবা, নরমালি যে কোনো পরমাণুতে ইলেকট্রন দিলে যদি অধাতু হয় তাহলে ওরা কিছুটা সাদরে গ্রহণ করে। যার ইলেকট্রন নেওয়ার ইচ্ছা যত বেশি, সেখান থেকে এনার্জি তত বেশি রিলিজ হবে। সো নিষ্ক্রিয় গ্যাসের যেহেতু ইলেকট্রন নেওয়ার কোনো ইচ্ছাই নাই, ওখান থেকে তুমি ভাবতে পারো যে কোনো এনার্জি আসলে রিলিজ হচ্ছে না। তাহলে আমরা এখানে যেটা বলবো, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি হইতেছে কত জানো? শূন্য। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি, বুঝছো আমার কথা? জিরো। সো নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মান হচ্ছে ইনফিনিটি। ইউ হ্যাভ টু গিভ ইট ইনফিনিট অ্যামাউন্ট অফ হিট ইন অর্ডার টু টেক আউট ওয়ান ইলেকট্রন। বাট কি বলে এটাকে, ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্য ইনার্ট গ্যাস ইজ জিরো, মানে ওরা নিতে চায় না। বুঝিয়াছো? একটা বিপরীত, রাইট? আচ্ছা এবার আসো হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। এখানে কি সুন্দর দেখা যাইতেছে না এটা কিছু, যাই হোক আমি একটু বুঝাই দিই। এখানে লেখা আছে হচ্ছে ফ্লুরিন এফ, এটা হচ্ছে ফ্লুরিনের জায়গা, এটা হচ্ছে ক্লোরিনের জায়গা, এটা হচ্ছে ব্রোমিনের জায়গা, এটা হচ্ছে আয়োডিনের জায়গা। সো বার গুলা তো দেখতে পাচ্ছ, বার হেড গুলা খেয়াল করলেই হবে। সেটা হচ্ছে যে আমি এখানে যদি দাগ দেই, এই বলদে গেছে এই বরাবর, হ্যাঁ চলিয়ে তোর কয়েকটা কফি বানায় রাখি, ঠিক আছে। এই বলদে গেছে এই বরাবর, এই বলদে গেছে আবার এই বরাবর, দেখো তারপরেরটা এইখানে আছে, একটু নিচে মিশে যাচ্ছে। ওকে, মোটামুটি হয়েছে আর কি। আর তারটা তো আরো নিচে। সো বুঝতেই পারতেছো সিকোয়েন্সটা কেমন। ভিডিও আটকে যাচ্ছে। এমনটা কেন হয়, ওইটাই মজার প্রশ্ন, যে এমনটা কেন হয়। সেটা হচ্ছে, দেখো কি আবার সমস্যা হয়েছে। আচ্ছা আমরা কি বলবো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরো বড়, তাই না? এই যদি সিকোয়েন্স হয় তাহলে আমাদের কি বলার কথা, যে তোমার যেহেতু সাইজ অফ ফ্লুরিন, চারটা কপি লাগবে আমার, আরো একটা কপি, আরো একটা কপি। তাহলে সাইজ অফ ফ্লুরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে আয়োডিন। তাহলে এদের আকারের ক্রমটা কি? এদের আকারের ক্রম হচ্ছে, সরি, এটা হচ্ছে ক্লোরিন বড়, ক্লোরিন হচ্ছে ব্রোমিন বড়, ব্রোমিন হচ্ছে আয়োডিন আরো বড়। তাহলে আমাদের এর সিকোয়েন্স কি হওয়া উচিত ছিল, ইএ অফ এফ, ইএ অফ এফ
হওয়া উচিত ছিল আমাদের, যেটা সেটা হলো এফ সিএল বিআর, এটা হচ্ছে আই। ইলেকট্রনের প্রতি আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল ফ্লোরিনের, তারপরে ক্লোরিন, লাস্টে ব্রোমিন, তারপরে আয়োডিন। কিন্তু এটা হয় না, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা হয় না। তো কেন হয় না সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের হবার কথা, কিন্তু হয় না। ওই যে দেখা যাচ্ছে কেন হয় না, তার ব্যাখ্যাটা চলো দেখে আসি। এই যে আনসার হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ব্যতিক্রম দেখা যায়। খেয়াল করে দেখো পর্যায় সারণীতে যদি নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বাদ দেই, তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি ইলেকট্রন লাস্টের শেলে কাদের? আনসার হচ্ছে হ্যালোজেনদের, এই মৌলগুলার, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে তোমার আয়োডিন। ভোটকার ঠেলায় নিচে চলে গেছে, যাই হোক। সো এখন ঘটনা হচ্ছে এদের সবারই লাস্টের শেলে তো সমান পরিমাণে ইলেকট্রন, তাই না? তো আমি একটু চলো ইলেকট্রন আঁকার চেষ্টা করি। এদের সবার লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? 7টা না? 7A গ্রুপের মৌল। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 আছে আর কি, নিচে দুইটা আছে আর এখানে একটা 7। তো এখন যেটা হয়েছে, একটা নতুন জিনিস শেখা লাগবে, সেই জিনিসটাকে বলে আয়নিক পটেনশিয়াল। চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব বা আয়নিক পটেনশিয়াল, এটা কিন্তু পরীক্ষা আসে যে আয়নিক পটেনশিয়াল কি। চার্জ ঘনত্ব বা আয়নিক পটেনশিয়াল এটাকে হচ্ছে ফাই দিয়ে প্রকাশ করে। ফাই, ফাই ইকুয়াল টু, সিস্টেমটা হচ্ছে উপরে থাকবে চার্জের পরিমাণ ডিভাইডেড বাই কি জানো? ব্যাসার্ধ, ওই পরমাণুর ব্যাসার্ধ, পরমাণু বা আয়নের ব্যাসার্ধ। সো ঘটনা হচ্ছে এই আয়নিক পটেনশিয়ালটা সবচেয়ে বেশি কার, বা চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে তোমার ফ্লুরিনের সবচেয়ে বেশি। লাস্টের শেলের 7টা ইলেকট্রন এবং সাইজটা যথেষ্ট ছোট। সো যার ফলে হয় কি, অসীম দূরত্ব থেকে আগত যে ইলেকট্রনটা আমি ঢুকানোর চেষ্টা করতেছি ওর মধ্যে, সে কাছে এসে বসার সময় খেয়াল করে ওখানে অলরেডি অনেক ইলেকট্রন আছে, অলরেডি অনেক নেগেটিভলি চার্জড জায়গা, ঠিক আছে না? সো ঘটনা হচ্ছে যেহেতু অলরেডি অনেক নেগেটিভলি চার্জড ইলেকট্রনস আর দেয়ার, সো ফার্দার যে ইলেকট্রনটা আসতে যায়, সে আসার আগ মুহূর্তে একটু বিকর্ষণ পায়। ফ্লুরিনের আকার ছোট বলে আকর্ষণ পায় ঠিকই, কিন্তু ঢুকতে পারে না। আমার কথা কি বুঝছস? মানে ধর ব্যাপারটা এরকম যে দুইটা স্যার ক্লাস নিচ্ছে, দুইজনই ম্যাথ ক্লাস পড়াচ্ছে। সো একজন স্যারের ক্লাস নেওয়ার কোয়ালিটি খুব ভালো, সে খুব ভালো বুঝায়, তোরও খুব ভালো লাগে। সো ওই স্যারের রুমটার সাইজ একটু ছোট, সো যার ফলে হয়েছে কি, এই রুমেও যতজন স্টুডেন্ট, ওই রুমেও ততজন স্টুডেন্ট, বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যাট্রাকশন যেখানে বেশি, নর্মালি তো পোলাপানের ওই রুমে ঢোকার কথা, ঢুকতে যে ঝামেলা হয়। কি ঝামেলা? ও অনেকক্ষণ দেখে কোথায় যে বসা যায়, ও নিচেই বসা লাগবে মনে হয়। বুঝছো আমার কথা? তো এই জন্য ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি যদিও বেশি হওয়ার কথা, বাট হয় না। তো এই জিনিসটাকে আমি ছোটবেলায় যেভাবে চিন্তা করছিলাম, সেটা হচ্ছে দেখো এদের সবার লাস্টের শেলে 7টা ইলেকট্রন। তো আমি যদি ফাই অফ ফ্লুরিন বাইর করি ইকুয়াল টু, আর ফাই অফ ক্লোরিন বাইর করি সিএল, এটা যদি বাইর করি আমরা, চলো দেখি কি হয়। ফ্লুরিনের ক্ষেত্রে উপরে 7টা ইলেকট্রন, ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন, লাস্টের শেলে চার্জ ডেনসিটি বাইর করতেছি। এর যে রেডিয়াস, ধরো এর রেডিয়াস 5 একক, তো এর তো আরো বড়, তাই না? ধরো এর রেডিয়াস হচ্ছে 15 একক বা 10 একক, কিছু একটা। সো ডেফিনেটলি দিস ভ্যালু, উইল বি মাচ হায়ার দ্যান ক্লোরিনস চার্জ ডেনসিটি। সো লাস্টের শেলে যেহেতু চার্জ ডেনসিটি ফ্লুরিনের অনেক বেশি, সো যার ফলে হয় কি তোমার, এ কি আটকাচ্ছে বলে বারবার, হ্যাং করতেছে। ও তোমাদের ইন্টারনেটের মনে হয় সমস্যা আর কি। ভাই একটু রিবুট দেন, সব আটকাচ্ছে। আপনার রুমের আর একটা লাইট জ্বালান। আমি মানুষটাই তো কালা, তুই যত লাইটই জ্বালাইস কোনো লাভ হইতো না, এরকমই। আমি এলাম কি আদর্শ কৃষ্ণ বস্তু। ব্ল্যাক বডি রেডিয়েশন পড়ছো এখনো তোমরা? পড়ো নাই তো, পড়বা। কালোই জগতের আলো, এভাবেই মেনে নাও, কিছু করার নাই। বাস্তবতা এটাই। আমার জীবনের সব আলো কেড়ে নিয়েছে তোর নানি, তার কাছে যে জিজ্ঞাসা কর কি হইলো আমার এই লোকটার। আল্লাহ, যাই হোক। সো এই কারণে যেটা হয়, ফ্লুরিনের যদিও ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হতে পারতো, বেশি হওয়ার কথা ছিল, বাট হয় না, হয়ে যায় কার? ক্লোরিনের। সো আমরা তাহলে কি লিখবো? যেটা লিখবো সেটা হচ্ছে, এই কিবোর্ড লাগাস না কেন এখন মেহেদি? এখানে কিবোর্ড, রাইট, ইট ওয়াজ সাপোজ টু বি देयर।
এখন এই যে মজার একটা কাজ করা যাচ্ছে নাকি, ব্লুটুথ কিবোর্ড বা কিছু একটা হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে যেটা হবে তোমার ইলেকট্রন অ্যাফিনিটির সিরিজটা একটু উল্টে যাবে। ফ্লুরিনের যদিও সবচেয়ে বেশি কথা হয়ে যাবে ক্লোরিনের। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনেরটার মাথা সবচেয়ে বেশি উপরে, ঠিক আছে না, তার নিচে একটু ফ্লুরিন, এই আর কি, বুঝতে পারছস? আচ্ছা, তাল ফেলেন নানা, আমি নানির রুমে বসে আছি। সাদিয়া আফরিন, নানির রুমে বসে আসোস কেন, বেরিয়ে আয়, তোর নানি ভালো লোক না, সে বহুত যন্ত্রণা দিছে, পারা যায় না তাকে নিয়ে, খুব ডিস্টার্ব, বলবো না তার কথা, বললেই ডিস্টার্ব। গতকালের কাহিনীটা বলেন। একটা কুকুরের বাচ্চার গল্প বলতে চাইছিলাম। ঘটনাটা এরকম ছিল, আমি রাতে রাস্তায় হাঁটি, আমার খুব ভালো লাগে। সবসময় তো আমরা এই যে পিসির স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, মানুষজনের সাথে কাজ বাজের কথাবার্তা, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর আমার তো কোনো বিশ্রাম নাই দিনের মধ্যে, দিনে রাতে যখনই বলো, রাতে ওই কয়েক ঘন্টা আল্লাহ ঘুমাইতে দেয়, ওই কয়েক ঘন্টায় ঘুমাই। তো রাতে আমার যেটা করা লাগে সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে একা হয়ে যে রাস্তায় যে দাঁড়ায় থাকি, বড় রাস্তায়, যত বড় রাস্তা হয় তত ভালো। কিছুক্ষণ পর পর একটা ট্রাক বাস যায়, আমার দেখতে ভালো লাগে, ওদের আলোর খেলা, এই আলোর ছায়া অন্ধকারের ব্যাপার, কত মানুষ কত বিপদে পড়ে থাকে রাস্তায়, মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আবহাওয়া। এবং ওই সময়টা আমাকে অনেক ভাবায়, অনেক নতুন চিন্তা মাথায় আসে। তো রংপুরে ছিলাম ওই দিন, বেশ বৃষ্টি হচ্ছে। তো তারপর আমার মন চাইছে বাইরে যাবো, তাই আমি চলে গেছি। তো বাইক নিয়ে যখন বের হইছি, তখন দেখলাম যেটা যে আমার সামনে আমাদের এলাকায় একটা কুকুর ছিল। তো সেই কুকুরটা কয়েকটা বাচ্চা হয়েছে কয়েকদিন আগে। তো কুকুরের তো জানো তোমরা 3টা বা 4টা করে বাচ্চা হয় একসাথে। তো হয়েছে কি, বৃষ্টি, ভালো বৃষ্টি, ঝুম বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টির মধ্যে ওই কুকুরটা তার কয়েকটা বাচ্চা সহ ড্রেনের ভিতর উকি দিয়ে দেখতেছে, বড় ড্রেন আছে না ওইটার ভিতর। তো ঘটনা হচ্ছে, ঘটনা হচ্ছে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, তো আমার ওই রংপুরের ম্যানেজারের বাইক। বাইকটা থামায় কি জানি মনে হলো উকি মারলাম, রাতে, বেশ রাতে, রাত প্রায় তখন 3টার মতো বাজে। তো উকি দিলাম, যেটা গেস করতেছিলাম ওইটাই, অর্থাৎ ওই কুকুরের একটা বাচ্চা পড়ে গেছে ভিতরে। তো তারপরে না আমি বেশ কিছুক্ষণ চেষ্টা করলাম ওই বাচ্চাটাকে উঠানোর, বৃষ্টি ভিজতেছি আর ওর মধ্যে আর কি। তো উঠাইতে তো পারতেছি না, কিভাবে উঠাবো, মানে ড্রেন তো অনেক ডিপ, বড় ড্রেন আর কি, আর আমি সাঁতার পারি না। এখন কিছুক্ষণের মধ্যে যেটা দেখলাম, আমি কুকুরের বাচ্চাটাকে হাত দিয়ে এরকম তোলার চেষ্টা করছিলাম, আয় আয় এরকম ডাকতেছি। তো হাত দিতেও ভয় লাগতেছে, কারণ ওইটা হচ্ছে একটু রেগে গেছে কুকুরের বাচ্চাটা, মানে ও হচ্ছে খামচি দেওয়ার চেষ্টা করতেছে। সাহস পাচ্ছি না আসলে, কারণ আমি তো কুকুর বিড়াল পালছি ছোটবেলা থেকে, কিন্তু তাও না একটা ব্যাপার আছে, বুঝো না। তো এরপরে হয়েছে কি, এক লোক আসছে দেখলাম, সেও বৃষ্টি ভিজতে ভিজতে আসছে, মাথা একটা ছাতি, তার ছাতি একদিকে, সে আর একদিকে। তো তার যে টোলে টোলে হাঁটা, এটা দেখে আমি বুঝছি যেটা লোকটা মাতাল, টোটালি ড্রাগ। এখন ওই লোক এসে আমাকে যখন ড্রেনের ভিতরে ওরকম ভুট হয়ে মানে উকি দিয়ে কিছু একটা করতে দেখছে, সে বলতেছে মানে কেমন একটা করতেছে। তো দেখে সে যখন বুঝলো এরকম করে যে এর মধ্যে একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে, চিন্তা করো, হিউম্যানিটি একটা ডিফারেন্ট জিনিস, বুঝছো, মানে মানবিকতা যেটাকে বলে, সো বা মানবতা। ওই লোকটা না ইনস্ট্যান্ট মাথা থেকে ছাতাটা ফেলে দিয়ে সে ড্রেনের মধ্যে নামতে গেছে। আমি বলি, এই মিয়া কি করেন কি করেন, কারণ একে তো কুত্তার বাচ্চাকে তুলতে পারতেছি না, আর এই গরুটা যদি নামে এ তো আরো বড় বিপদ, এ তো উঠতে পারবে না নিজে, ওই রে বিপদে ফেলবে, ও এরে কে তুলবে। তারপর আমি বললাম, আপনি নামেন না, আপনি দাঁড়ান। তো তারপরে তার ছাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ট্রাই করলাম, যে ছাতাটা পাতায় দিলে ছাতার উপরে যদি বাচ্চাটা ওঠে তাহলে আমি ছাতার ডান্ডি ধরে তুলবো। ইট ডিডন্ট ওয়ার্ক, ওই ছাতার কাছেও যাচ্ছে না। আমি অনেক দূরে এসে দাঁড়ায় থাকলাম, কিছুক্ষণ হচ্ছে না। তো এরপরে আমি নিজে নামছি ড্রেনের ভিতরে, কারণ সাথে যেহেতু আরেকজন মানুষ আছে, ইভেন দো ইজ ড্রাঙ্ক, বাট একটা সাহস পাওয়া যায় না। তো নামার পরে যেটা দেখলাম, কাজ হচ্ছে না ভাই, তখন আমি অলরেডি প্রায় কোমর পানিতে। তো না পেরে তারপর আমার রংপুরের 2টা স্টুডেন্ট, মামুন আর মারুফ, ওদেরকে আমি ফোন দিছি, কারণ ওরা মেসে থাকতো, আমি জানি ফোন দিলে রাত বেরাতে বেরোইতে পারে। সো ওরা তখন সেকেন্ড ইয়ারে পড়তো, এইচএসসি পরীক্ষার ওদের কিছুদিন আগে, 22 ব্যাচের স্টুডেন্ট ওরা।
সো ওরা দুজন আসছে বৃষ্টি ভিজতে ভিজতে, এসে দেখলো ভাই আপনি এইখানে কেন? আমি বললাম এখনই তোরা তাড়াতাড়ি একটা তক্তা টক্তা কিছু খুঁজে বের কর। তক্তা বুঝোস তো, মানে কাঠের টুকরা, যেটা দিয়ে একটা র্যাম্প টাইপের বানায় দেওয়া যাবে, বাচ্চারা যেন এখান থেকে হেঁটে উঠতে পারে। ভাই কত ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করলাম জীবনে, ওই ওই সময় দাঁড়ায় কোনো কিছুতে কোনো কাজ হয় না, বাচ্চা ওইদিকে আসবেই না। যতই আমরা তার দিকে আগাচ্ছি ও ওদিকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে যায় একবারই ইয়ার নিচে ঢুকতেছে। তো মোট কথা যাই হোক, পরে আমরা ইট দিয়ে অনেকগুলা ইট এনে ড্রেনের ভিতরে বসায় দিয়ে একটা র্যাম্প বানাই দিয়ে চলে আসছি এখান থেকে, যে আমরা থাকলে উঠবে না, ভয় পাচ্ছে। তো তারপরে চলে আসছি, দূরে যে 10-15 মিনিট দাঁড়ায় আছি, তারপরে ওই বাচ্চাটা উঠছে। ওঠার পরে তারপরে আমরা তো বিজয়ের হাসি, ইয়েস আলহামদুলিল্লাহ ডান, মানে অ্যামেজিং একটা অ্যাকমপ্লিশমেন্ট। এরপরে গেলাম হচ্ছে তোমার বাসায়, যে হাত মুখ ধুয়ে আসি, গোসল টোসল করে বের হই আবার। তো বের হয়ে যখন যাচ্ছি আমার 3জন বাইক নিয়ে, তখন দেখলাম যে ওই কুকুরটা আহ রাস্তার উপরে কি জানি শুকতেছে, সাথে ওর অন্যান্য বাচ্চা কাচ্চারা। একটু কাছে এসে বুঝলাম যেটা, যে যে বাচ্চাটা এতক্ষণ পানির মধ্যে হেঁচড় পেচড় করছে, যাকে তোলার জন্য এত কাহিনী, সে বেসিক্যালি মারা গেছে। কারণ মানে এতক্ষণ সহ্য করতে পারে নাই আর কি, যদিও উঠে আসছে, বাট আলটিমেটলি উঠে কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তো এরপরে যেটা হয়েছে, আমি যখন ওই বাচ্চাটাকে ধরে নিয়ে সাইডে রাখতে গেছিলাম রাস্তার, কারণ গাড়ি ঘোড়া যাবে, ওকে পিষ্ট করে দিয়ে চলে যাবে, আমি ওর কাছে যাইতে যেই ওই যে মা কুকুরটা সে আমার দিকে তেড়ে আসছে, ঘেউ ঘেউ করে কামড়াবে। তো ওই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি জিনিস। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। প্রথম ইলেকট্রন তার, প্রথম বাচ্চাটা তার চলে গেছে অসীম দূরত্বে, আর ফেরত আসবে না। সো ওই সময় সে যতটা অ্যাগ্রেসিভ ছিল, সেকেন্ড বাচ্চাটাকে তুমি নেওয়ার জন্য আসছো না কি জন্য আসছো জানে না তো, সে তো বুঝে না। সো সে এক্সট্রিম লেভেলের অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। সো ওই মুহূর্তে আমি বিশ্বাস কর মাথার মধ্যে ফ্ল্যাশিং হচ্ছিল যে দিস ইজ হোয়াট উই কল সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল। সব জায়গায় মিল খুঁজে পাই আর কি। আসো যাই হোক, এটা বলতে চাইছিলাম। এখন কথা হচ্ছে আহ তাহলে যেটা হওয়ার কথা ছিল, এইটা তো হওয়ার কথা ছিল তাই না, কিন্তু এটা আসলে হয় না। তাহলে এটা আসলে কি হয়? এটা হচ্ছে, এটা কি হইলো কিছু কপি, কন্ট্রোল সি। আচ্ছা পরের পেজে যাই, এখানে একটা কন্ট্রোল, ও জোস চলে এসেছে বন্ধু। আচ্ছা এটা তো হবার কথা ছিল কিন্তু এটা হয় না। তাহলে কি হয় দেখো, আমরা একটু এডিট করি। এই বস্তুটা ফ্লুরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা, বাট তার চেয়ে বেশি হবে হচ্ছে ক্লোরিনের, এইভাবে। কিন্তু এইভাবেও লেখা যাবে না। কেন লেখা যাবে না জানো? কারণটা হচ্ছে তোমার এইভাবে লিখলে আমরা বুঝতে পারবো না যে ফ্লুরিনের তো সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের। কিন্তু ক্লোরিনের পরে কি, পরে কি ফ্লুরিন নাকি এদিকে ব্রোমিন, এটা বোঝা যাবে না। তো এইভাবে না লিখে আমাদের যেটা করা লাগবে, সেই কাজটা হচ্ছে আমরা এইভাবে লিখবো। দেখো এটারে আবার একটু কপি করে নিয়ে আসি, আমাদের কাজে লাগবে। সব শুদ্ধ কপি হয়েছে। আচ্ছা দেখো, এটা ডিলিট। আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে ইএ অফ ক্লোরিন সবার আগে লিখবো, ইএ অফ ক্লোরিন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে আমাদের ক্লোরিন, তারপরে হচ্ছে আমাদের ইএ অফ ফ্লুরিন এফ, তারপরটা হচ্ছে ব্রোমিন, তারপরটা হচ্ছে আয়োডিন। আমার কি লেখা ঠিক আছে? এটা চিহ্ন তো উল্টে গেল, সরি, দূর, এটা লেখাই লাগবে আর একবার, কোনো উপায় নেই। ইএ অফ ফ্লুরিন তার চেয়ে কম হচ্ছে ইএ অফ ব্রোমিন, তার চেয়ে কম হচ্ছে ইএ অফ আয়োডিন। এইটা লিখতে হবে। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? এই বস্তু লেখা লাগবে। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে এরকম কেন হলো, এক্সাক্ট এক্সপেরিমেন্টাল ডেটা আমাদেরকে এইটাই বলে আর কি, ঠিক আছে? সো দেখো, ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসতে চায় দ্রুত কিন্তু বসতে পারে না। ক্লোরিনের ক্ষেত্রে যেটা হয়, অত জোরে আসতে চায় না কিন্তু যত জোরে আসতে চায় তত জোরেই বসে পড়তে পারে। দ্যাটস এখানে বেশি এনার্জি রিলিজ হয়। ব্রোমিনের ক্ষেত্রে এত অ্যাট্রাকশন পায় না, কম অ্যাট্রাকশন পায়। আয়োডিনের ক্ষেত্রে আরো কম অ্যাট্রাকশন পায়, ঠিক আছে? সো সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হবে হচ্ছে ক্লোরিনের, তারপরে ফ্লুরিনের,
তারপর হচ্ছে ব্রোমিনের, লাস্টে হচ্ছে আয়োডিনের আর কি। আচ্ছা, সো আমরা তারপরে স্লাইডে যাই। যে কোনো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দ্বিতীয় ইলেকট্রন আসক্তির রিঅ্যাকশনটা কি হবে? আগে আমরা ফার্স্ট ইলেকট্রন আসক্তির বিক্রিয়াটা একটু লিখি। ও, তাকে ইলেকট্রন অক্সিজেন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাহলে ও মাইনাস হবে। ধরো এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে তোমার, ধরো এটা মাইনাস এক্স কিলোজুল, আর ও মাইনাস ছিল, সে আরো একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে পরিণত হলো ও টু মাইনাসে। এই বিক্রিয়ার যে ডেল এইচ, এটা হলো হচ্ছে মাইনাস ওয়াই কিলোজুল। এটা নর্মালি হওয়ার কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইনাস না হয়ে এই বস্তুটা হয়ে যায় হচ্ছে প্লাস। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে সেকেন্ড ইয়ে কেন প্লাস হয়। একজন বলছে মাইনাসে মাইনাসে প্লাস, আদিবা আশরাফ ফাজিল কোথাকার। না, ওই কারণে না। এটার কারণটা কি, এটা একটু ব্যাখ্যা করো, ভাবো যে ওয়াই ডাজ দ্যাট হ্যাপেন, এটা কেন হয়, বলো, কারণ বলো, কি মনে হয়? বলো বলো বলো। স্থিতিশীলতা না? হোয়াট ইজ স্থিতিশীলতা? এখানে স্থিতিশীলতার কোনো কাহিনী নেই। বলো বলো বলো। হুদাই শক্তি দিতে হয়, হ্যাঁ, ওরকমই একটা ব্যাপার। ঘটনাটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ের ক্ষেত্রে পরমাণুটা ছিল চার্জ নিরপেক্ষ। পরমাণুটা ছিল চার্জ নিরপেক্ষ, তাকে তুমি ইলেকট্রন ঢুকাইছো, সে তেমন কিছু বলে নাই। বাট এবার কিন্তু সে অলরেডি নেগেটিভলি চার্জড। নেগেটিভলি চার্জড একটা জিনিসকে তুমি যখন আরো ইলেকট্রন ঢুকাইতে যাবা, তখন নেগেটিভে নেগেটিভে বিকর্ষণ করে। সো বিকর্ষণ করলে তোমাকে এখন জোর করে ঢুকাইতে হবে। যখনই তুমি জোর করবা, তার মানে কাজ করতেছে কে, এজেন্ট নাকি সিস্টেম, বলো? এই ক্ষেত্রে কাজ করে হচ্ছে সিস্টেম। সিস্টেম কাজ করে, এই ক্ষেত্রে কাজ করে হচ্ছে সিস্টেম। আর এই ক্ষেত্রে কাজ করে কি জানো? এজেন্ট কাজ করে। এজেন্ট কাজ করে, এজেন্ট মানে পরিবেশ। সো এজেন্ট যেহেতু কাজ করতেছে, তার মানে কি, শক্তিটা এজেন্ট দিচ্ছে, যাচ্ছে কোথায়? ফিজিক্স তো বলে শক্তি ধ্বংস হয় না, কেউ একজন কাজ করলে শক্তিটা আরেকজনের ভিতর ঢোকে। সো এজেন্ট কাজ করে শক্তিটাকে ঢুকাচ্ছে সিস্টেমের ভিতর। সো সিস্টেমে এনার্জি ঢোকার মানে কি, ডেল এইচ শুড বি পজিটিভ, তাপহারী বিক্রিয়া। তোমরা কি বুঝছো আমার কথা? আবারও বলছি, তুমি যখন ফার্স্ট ইয়ে বাইর করতেছো, তখন ইলেকট্রনটা ওর সীমানার ধারে কাছে আনলে না, টুকপুত করে নিজের নিউক্লিয়াস দিয়ে টান দিয়ে ঢুকায় ফেলে। সিস্টেম কাজ করে, সিস্টেমের বলের কারণে কাজ হচ্ছে, সিস্টেমের শক্তি খরচ হচ্ছে। তো শক্তি আমরা কি বলবো, বের হয়ে যাচ্ছে সিস্টেম থেকে, অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়া। কিন্তু সেকেন্ড ইয়ের ক্ষেত্রে যেটা হয়, সে অলরেডি নেগেটিভলি চার্জ ছিল, তাকে তুমি আরেকটা ইলেকট্রন আনছো, সেটা এবার বিকর্ষণ করতেছে, সে তো আর নিতে যাচ্ছে না। তখন তুমি বল প্রয়োগ করে ঢুকাচ্ছ। তো তুমি যদি বল প্রয়োগ করো, কাজ তো তুমি করতেছো। তুমি কাজ করতেছো মানে তোমার শক্তিটা কোথায় যাচ্ছে, সিস্টেমের ভিতর ঢুকতেছে। সিস্টেমের ভিতর ঢোকা মানে হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া মানে ডেল এইচ পজিটিভ। তোরা কিছু বুঝোস নাই, অশিক্ষিতগণ। শ্রোডিঙ্গারের বিলাই, কি নাম, গরু ছাগল, শ্রোডিঙ্গারের গরু লেখ, এটা ভালো হবে। ওকে, এবার আসো বন্ধু, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা, এই তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশন আমাদের বছর বুয়েটের ভর্তি পরীক্ষা আসা অবজেক্টিভ প্রশ্ন, এবং প্রশ্নটা কিভাবে আসছিল আমি একটু পরে তোমাদেরকে বলবো, শুনে খুব পাগল হয়ে যাবে আর কি, যে বুয়েটা তো পেঁচায় ঘুচায় একটা সিম্পল কোশ্চেন করতে পারে আর কি। কোন মৌলের অণুতে পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। কোন সমযোজী যৌগের অণুতে, বি কেয়ারফুল, সমযোজী যৌগের অণুতে দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তো চলো ধরে নেই একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ লাগবে। আর এইবার শোনো, আমাদের বছর প্রশ্নটা আসছিল কি জানো, নিচের কোনটির সংজ্ঞা সমযোজী বন্ধন থেকে ব্যাখ্যা করা হয়। প্রশ্নটা এরকম ছিল, সংজ্ঞা জানতে চায় নাই, বাট জিজ্ঞাসা করছে নিচের কোনটির ব্যাখ্যা সমযোজী বন্ধন থেকে দেওয়া হয়। এক নম্বর অপশনে ছিল আয়নীকরণ শক্তি, দুই নাম্বার ছিল হচ্ছে ইলেকট্রন আসক্তি, তিন নাম্বার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, চার নাম্বার অপশন কোনোটিই নয়। সো আনসারটা হচ্ছে কি, বুঝছো কোনটা বলেন তো? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনের ভিতরে দেখো সমযোজী বন্ধনের কথা বলছে, বুঝিয়াছো? আচ্ছা তাহলে ধরি
এবি একটি সমযোজী যৌগ, সমযোজী যৌগ ধরে নিলাম। সো এবি যদি সমযোজী যৌগ হয়, তোমরা একটু আমাকে বলো তো এবি যৌগের গাঠনিক সংকেত কি হবে? এবি যৌগটার গাঠনিক সংকেত কি হবে বলো, স্ট্রাকচারাল ফর্মুলা। ইমরান বলছে এ বন্ড বি, হ্যাঁ এটাই সঠিক। তোমরা যারা বুঝতেছো না তারা এইভাবে লিখে ফেলো। যেহেতু যোজনীর কথা কিছু উল্লেখ নাই, আমাদের ধরে নিতে হবে দুইজনেরই যোজনী হচ্ছে এক, জাস্ট লাইক HCl। সো এইচ বন্ড সিএল আমরা লিখি না, তো এখানে ওইটা লিখবো এ বন্ড বি। আচ্ছা, উজমাকি প্রীতম হীনতা, ওরে বাবা হীনতা, হীনতা দীনতা এটা তো নেগেটিভ ওয়ার্ড, এটা তো কারো নাম হওয়ার কথা না। উজমাকি না, উজমাকি জাপানিজ নাম? আরে বাইরে বাইরে মারি ফেলছে রে। কি? ও অ্যানিমে থেকে। এটা আমার পূর্বপুরুষের করা পাপ। আমি এত বড় পাপ করি রে যে আমার ক্লাসে এই যে শতানগুলা বসে থাকে, এটা এটা আমার পূর্বপুরুষের কারো না কারো করা পাপ। উফ, যন্ত্রণা রে। তোরা মানুষ হবি কবে? আমাকে একটু ডেটটা তারিখটা জানাই বলিস। পারি না আর পারি না তো করে লই। দেখো এ বন্ড বি এটা হবে। এখন এই যৌগটার লুইস, এটা কি টেকনোলজি? তোরাও তো খারাপ নাই, কি দিয়ে রাখো সেগুলা আমার লগে মস্কারি। আচ্ছা দেখো এই যৌগটার এখন তোমরা লুইস সংকেত আঁকো, লুইস সংকেত। বলো এটা লুইস সংকেত কেমন হবে? এটা তো তার গাঠনিক সংকেত, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, এটাকে আমরা বলবো গাঠনিক সংকেত, স্ট্রাকচারাল ফর্মুলা, গাঠনিক সংকেত। এখন তোমাদের কাছে আমি দেখতে চেয়েছি এটার লুইস সংকেত। লুইস সংকেতটা কেমন হবে এটা দেখাও। আচ্ছা, লুইস সংকেত আঁকার নিয়ম হচ্ছে ডট ক্রস দিয়ে, ডট আর হচ্ছে ক্রস। বিজ্ঞানী গিলবার্ট নিউটন লুইস সে শিখাইছিল যে বাবুরে দুইটা পরমাণুর মধ্যে তো একটা ঝাঁটার কাঠি থাকে না, এটা দেখে মনে হচ্ছে একটা ঝাঁটার কাঠি, যে ঝাঁটার কাঠি কট্টাস করে ভেঙে এই যা লাগাই দিছে, এটা তো থাকে না, কি থাকে? দুইটা ইলেকট্রন থাকে। সো ইলেকট্রন দুইটাকে ডট ক্রস দিয়ে দেখাই দিলে সেটাই হবে তোমার আসলে লুইস সংকেত। সো এইটাকে বলা হচ্ছে লুইস সংকেত। সবাই একটু লিখে রাখো। তাহলে আমাকে একটু বলো তো এইটাকে কি সংকেত বলে, এবিটাকে কি সংকেত বলে যৌগটার? এটাকে বলা হচ্ছে লুইস, লুইস সংকেত, লুইস সংকেত, LEWIS, লুইস। হ্যাঁ, এটাকে বলে আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত, এটা লুইস সংকেত। সো লুইস সংকেতটা আমরা একটু বড় করে লিখি, চলো আমরা এবি যৌগটার লুইস সংকেতটা একটু বড় করে লিখি। সেটা হচ্ছে এ ডট ক্রস বি, এরকম বড় বড় করে লেখো, একটু চাপাই নিয়ে আসি ভালো হবে। এই যে দুইজনের মাঝ বরাবর থাকার কথা, তাই না? বন্ধন জোড় ইলেকট্রনটা থাকার কথা তাদের মাঝ বরাবর, কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে এই বন্ধন জোড় ইলেকট্রনটা কোনো একটা পরমাণুর নিজের দিকে বেশি টেনে নেওয়ার ক্ষমতা আছে বা ইচ্ছা আছে, প্রবণতা আছে, তাহলে যেটা হবে দিস বক্স উইল স্লাইটলি শিফট টুয়ার্ডস দ্যাট এলিমেন্ট, ওই পরমাণুটার দিকে হালকা করে একটু সরে যাবে, হালকা করে, বেশি না, অল্প একটু সরে যাবে। তখন যেটা হবে তোমার এই বস্তুটা চলে যাবে একটু এখানে। তাহলে ওটাকে আমি একটু আঁকতেছি, দেখি পারি কিনা। ওটাকে একটু পাশে সরাই দেই, হালকা একটু ওদিকে সরে গেছে। তো সরলে যেটা হবে তখন এই বি পরমাণুটা একটু কি চার্জে চার্জিত হবে বলো তো? কি চার্জে চার্জিত হবে, প্লাস না মাইনাস? নেগেটিভ, সবাই জানো। এটাকে আমরা লিখি ডেল্টা মাইনাস, আর তখন এ পরমাণুটা একটু ডেল্টা প্লাস হয়ে যাবে। এই যে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা কি বলি জানো? এই ঘটনাটাকে আমরা কি বলি বলেন তো? এই যে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা কি বলি? এ বেটা তাড়াতাড়ি বল। এই ঘটনাটাকে আমরা বলি পোলারিটি, পোলার না, এই ঘটনাটাকে বলে পোলারিটি। এই ঘটনাটার নাম হইতেছে ঘটনাটি পোলারিটি, পোলারিটি। আচ্ছা, আর তোমার এই অণুটাকে তখন বলে পোলার অণু, পোলার অণু। মেয়েরা মন খারাপ করো না, তোমরা অনেকেই হয়তো ভাবছো আপাতত পোলার অণু নিয়ে কথা হচ্ছে, একটু পরে মাইয়ার অণু আসবে, শুধুই পোলার অণু হয়।
মাইয়ার কোনো অনু হয় না। বুঝছো? তাহলে বন্ধন জোট ইলেকট্রন মাঝপথে থাকার কথা, কিন্তু কোন একটা পরমাণুর দিকে যদি একটু শিফট হয়ে যায়, আমরা বলবো ওই পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা বেশি। The capacity to pull the bond pair electron towards itself is called the electronegativity of that element. বুঝছো? ওই মৌলটার তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি বলবো আমরা আর কি। আচ্ছা, সো এখন ঘটনা হইতেছে, ভেবো না জানো যে বন্ড পেয়ার ইলেকট্রন নিয়ে চলে গেছে বি, আমি তা কখনো মিন করি নাই। আমি বলেছি হালকা একটু ওদিকে সরে আছে, সো এটাকে আমরা বলি ডেল্টা মাইনাস, এটা তখন হয়ে যাবে ডেল্টা প্লাস। ঠিক আছে, সো দ্যাটস ইওর ইলেকট্রোনেগেটিভিটি। এখন তোমরা আমাকে একটু বলো যে পরমাণুর আকার বড় হলে, তাড়াতাড়ি বলো, পরমাণুর আকার যদি বড় হয়, অর্থাৎ তুমি এখনো কি করতেছো, দুইটা পরমাণু নিয়ে কাজ করতেছো, কোথায় জানো দুইটা পরমাণু আইছিলাম পাশাপাশি, এই যে পাইছি, এটাকে একটু টেকনোলজি করি, দুটি পরমাণু, কন্ট্রোল সি। এবার চলে যাও, কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম না, এখানে ছিলাম। ওকে, এইখানে আসি, তুমি মারি দাও কন্ট্রোল ভি, ওই যে চলে এসে। বলো, দুইটা পরমাণু নিয়ে কাজ করতেছি, সো এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে নাকি কম হবে? বড়টার, বড়টার তড়িৎ ঋণাত্মকতা হবে হচ্ছে কম, কম হবে। কেন কম হবে? বড় সড়ো মানুষ, তার লাস্টের শেল তো নিউক্লিয়াস থেকে অনেক দূরে, সো লাস্টের শেলে ইলেকট্রন টেনে রাখতে তার কষ্ট হচ্ছে, তা আবার ওই শেলের বাইরে একটু ইলেকট্রন আছে ওটা টেনে নিয়ে আসবে, ও বাবা কষ্ট হয়ে যাবে তো। সো যে পরমাণুর আকার যত বড় তার তড়িৎ ঋণাত্মকতা কম। অধাতু হিসাবে সক্রিয়তা কি হবে? অধাতু হিসাবে সক্রিয়তা এটাও হবে হচ্ছে কম। আমরা বলবো ভালো অধাতু না, তেমন ভালো অধাতু না। বুঝিয়াছো? এই ঘোড়ার ডিম কি আগডুম বাগডুম বলছে, দেখে নিও। ওকে, সো এখন ঘটনা হইতেছে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলা হয় নাই, ওটা একটু বলে আসি তোমাদেরকে, বলতে ভুলে গেছিলাম। এই যে কোথায় বন্ধু, চলে গেলে কেন? তুমি এরকম করতেছো কেন, দুষ্টুমি আমার সাথে লাফালাফি? ওই বড়া কই গেলি, ডিলিট হয়ে গেল নাকি? এই যে পেয়েছি। এই ক্ষেত্রে জেনে রাখো, এই যে প্রথম যে দুইটা লাইন কথা, এই প্রথম দুইটা লাইন কথা কিন্তু নট অলওয়েজ ট্রু। গতদিন আমরা দেখছিলাম যে তোমার আইপি এর ক্ষেত্রে প্রথম যে দুই লাইন কথাটা সবসময় সত্যি হয় না। এইবার তোমার যে ইয়াটা আছে তড়িৎ ঋণাত্মকতা, এদের ক্ষেত্রে প্রথম যে দুইটা লাইন, বলেন তো এদের ক্ষেত্রে কি লিখবো আমরা? এইটা হচ্ছে অলওয়েজ ট্রু, যদিও একটু কিন্তু আছে, বলতেছি না এখন, যাই হোক। পরমাণুর আকার যারই বড় হবে তারই হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে। ঠিক আছে, এটা মানে তোমাদের লেভেল এখন ধরে না, অ্যাডমিশনের সময় যারা ডিপে দেখবা যে এটা আসলে সবসময় সত্যি না। যাই হোক, তো এখন কথা হইতেছে এই কারণে দেখো এদের যে মানের পরিবর্তন, সেই মানের পরিবর্তনটা না খুবই রেগুলার, দেখছো? খুবই রেগুলার, একটা সার্টেন প্যাটার্নে আপ ডাউন করছে, মানে তেমন কোনো চেঞ্জ নাই, দুই একটা জায়গায় ব্যতিক্রম ছাড়া, মানে সব জায়গাতে একই রকম। আর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? এদিকে কি বসাইছে, অ্যাটমিক নাম্বার মানে জেড, এই যে ফ্লুরিনের সবচেয়ে বেশি, ওই যে দেখো ফ্লুরিনের সবচেয়ে বেশি, 9 বরাবর দেখো ফ্লুরিনের সবচেয়ে বেশি। ঠিক আছে, 10-এ কে আছে তোমার, ওই যে কি নাম, নিয়ন, নিয়ন সাহেবের আবার 0-তে নেমে আসছে, এরকম আর কি। তো এখন কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান একটু মনে রাখতে হবে, এবং তার মধ্যে দেখো এই যে এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে আয়োডিন। একেবারে গ্র্যাজুয়াল চেঞ্জ হয়েছে, সুন্দর একটা গ্র্যাজুয়াল শিফট হয়েছে আর কি। কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান একটু মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও, খুব জরুরি জিনিস কিন্তু। অর্গানিক কেমিস্ট্রি পড়া যাবে না এই জিনিস ছাড়া। ইনফ্যাক্ট তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে অর্গানিক কেমিস্ট্রির সমস্ত বিক্রিয়া প্রায় ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো এই জিনিস যে ক্লাস পায় নাই সে বুঝবেও না, বহু কিছু মিস করতেছে। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4, ক্লোরিনের হচ্ছে 3, ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিনের হচ্ছে 2.5। দেখো কত নিয়মিত পরিবর্তন, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ক্রমান্বয়ে আকার বড় হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? এটা হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3, সালফারের হচ্ছে 2.5, কার্বনেরও হচ্ছে 2.5, হাইড্রোজেনের 2.1, আর ফসফরাসের 2.2। এই মানগুলো একটু মনে রাখা লাগবে, দুই একবার হাতে লিখলেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে এই মানগুলো অন্য কোনো বইতে দেখলে অন্যরকম দেখতে পারো, ইটস টোটালি ফাইন। আমি এটা লিখছি পলিং স্কেলে। এখন মানগুলোর রিলেটিভ ভ্যালু সেম থাকে,
তোমাদের কোনো বইতে যদি অন্য মান দেখো, রিলেটিভ ভ্যালু দেখবা সেম, বাট ধরো সবগুলো মানকে তুমি 2 দিয়ে গুণ করলা, এরকম আর কি একটা ব্যাপার, ঠিক আছে না? একই জিনিস আর কি। ওটা 2.2 কিন্তু 2.3 না, ভাইবো না যে এটা 2.3, 2.2। ওকে, এর কোনো একক নাই, এটা মাত্রাবিহীন একটা রাশি আর কি, তড়িৎ ঋণাত্মকতার মান। ওকে, সো এখন সবচেয়ে তড়িৎ মৌলগুলো কে কে হবে তাহলে? এখানে যে মৌলগুলো দেখতেছো এর মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মৌলগুলো কে কে হবে একটু বলো। ফ্লুরিন, তারপরে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মৌলগুলো কে কে তাহলে আমাদের পিঙ্ক কালার দিয়ে লিখি, আপাদের কথা লিখতেছি যেহেতু, এফ। তারপরে হ্যালোজেন, না না হ্যালোজেন গুলোর চেয়েও তো আছে তো বেশি, এই যে দেখো না, ফ্লুরিনের পরে ক্লোরিনের আছে 3, কিন্তু একদিকে তো 3.5 আবার অক্সিজেনের, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? এফ এর পরে লিখতে হবে হচ্ছে ও, তারপরে কাকে লিখতে হবে বলো? নাইট্রোজেন নাকি ক্লোরিন? আচ্ছা, এর পরে আসবে হচ্ছে এন, ফোন। এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে ক্লোরিনেরও তড়িৎ-ঋণাত্মকতার মান যা, নাইট্রোজেনেরও তো তাই ভাই, তো আপনি কেন, কোন অপরাধে ক্লোরিনকে বাদ দিয়ে নাইট্রোজেনকে নিলেন? সে অপরাধটা হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে মাত্র 7, সো ওর শক্তি স্তর হচ্ছে 2টা, আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং ওর শক্তি স্তর হচ্ছে কটা বলেন তো? 3 কেমনে দেখা যায়? এই যে 3টা, বুঝছো? ভুলে গেছিলাম, আঙ্গুল দিয়ে দেখানো অভ্যাস তো অনেকদিন। তো যার আকার বড় তার ইলেকট্রন কাছে টানার ক্ষমতা কম। এখন ভাবতেই পারো যে তাহলে দুইটার তড়িৎ-ঋণাত্মকতার মান সমান হলো কেমনে? তার উত্তর হচ্ছে, আয়নার সামনে যে দাঁড়াও, তুমি এ প্লাস পেয়েছো, তোমার আর এক বন্ধুও কিন্তু পাইছে, তার মানে দুইজনেরই পরীক্ষার মান সমান, কিন্তু একই প্রশ্নের উত্তর দিতে দিলে সবাই কিন্তু পারে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ইলেকট্রোনেগেটিভিটির এই ভ্যালুগুলো পলিং স্কেলের একটা সূত্র আছে, তোমাদের বইতেও আছে, আমি দেখলাম গুহ স্যারের নতুন বইতে ঢুকাইছে, অন্য কোনো বই আমি তেমন একটা পড়ি না বলে জানি না, পড়ি ও অত দেখতে ইচ্ছা করে না, জাস্ট উল্টায় চলে যায় আর কি। সো ওইখানে দেখবা যে কতগুলো ডেটা বসাইতে হয়, পরমাণু রেডিয়াসের কি অবস্থা, আয়নিক পটেনশিয়াল কেমন, এইগুলো হ্যান ত্যান বসাই দিলে ডেটাটা পাওয়া যায়। সো ওই ডেটা বসাই দিয়ে কাটাকাটি ছাটাছাটি করে কোন একভাবে ক্লোরিনের আর নাইট্রোজেনের সেম ভ্যালু চলে আসছে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে রিয়েল লাইফ পারফরম্যান্স দুজনের সমান হবে। নাইট্রোজেনের অলওয়েজ ইলেকট্রন টানার ক্ষমতা অনেক বেশি হবে, কারণ আকারটাই ছোট। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? এবং এই জিনিস মনে রাখবা, জাস্ট ভাইয়া বলছিল ফোনের কথা, ফোন, তোমার নানি আমাকে যে ফোন দিত এটা হচ্ছে সেই ফোন, বুঝছো? তার মোবাইল অবশ্য চুরি সরে নিয়ে গেছে, ভালো করছে, ওই সরকে আমি টাকা দিছিলাম আর কি, যে মোবাইলটা চুরি করে। যাই হোক, সবার আগে ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, ডোন্ট ফরগেট ইট, বুঝছো না? অর্গানিক কেমিস্ট্রির ট্রাস্ট মি প্রায় 40% কোশ্চেনের আনসার এইখান থেকে দিয়ে ফেলা যায়, যে কোন যৌগটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে, কোনটা করবে না, কোথায় রিঅ্যাকশন স্পিড বেশি হবে, কোনটা তাড়াতাড়ি ভাঙবে, কেন ভাঙতেছে, এই কি সব তাল ভাঙা এখান থেকে। সো ডোন্ট ফরগেট ইট এভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? সো আজকের আলোচনা মনে হয় মেইনলি এটাই ছিল আমাদের আর কি। ও, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার কিছু পার্থক্য এখানে আছে, এই একদম একদম বইয়ের জিনিস, এটা তোমরা নিজেরা দেখো, এটা বই, বই থেকে জাস্ট কপি পেস্ট করা, আর কিছু না। কিন্তু এবার আমার সাথে তোমাদের আলোচনা করতে হবে যে এটা আসলে ডিফারেন্সটা কি, জিনিসটা আসলে কি, হ্যাঁ, যে তড়িৎ ঋণাত্মকতার ইলেকট্রন আসক্তির মেইন ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে বলো আমাকে একটু, যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। কারণ তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে আমরা যদি ইলেকট্রন অ্যাফিনিটির সেই গ্রাফ, সরি, বক্সটা দেখি, দেখো তো, বড় কম কম, বড় কম কম। আমরা এবার দেখবো হচ্ছে ইয়াকে, এই যে তড়িৎ ঋণাত্মকতা বড় কম কম, দুইটা তো একই জিনিসই বোঝাচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স, বন্ধনের পার্থক্য আর আয়নিক এবং সমযোজী, আর একটা ইলেকট্রন বাইরে থেকে দিচ্ছে আর একটা সমযোজী বন্ধন থেকে টেনে নিচ্ছে, সুন্দর উত্তর। আর ইলেকট্রন রিমুভ, পুতুল ভালো হয় নাই, চেষ্টা করছে, গুড। পোলারিটি, ইলেকট্রন গ্রহণ, মৌল একটা সমযোজী যৌগ, চার্জের ডিফারেন্স কি, বিজোড়ন এর সংখ্যা, বিজোড়ের সংখ্যা নট অলওয়েজ ট্রু, পোলার যৌগ গঠন করে, টেন্ডেন্সি টু accept electron and actually accepting. ফাতিহা সিদ্দিকা, I loved your answer, বিউটিফুল। আর পুরোপুরি বলো নাই, অর্ধেক কথা বলছো, ঠিক আছে। এজেন্ট এন্ড সিস্টেম, নানা, ইলেকট্রনের অ্যাট্রাকশন, নানির খবর কি, এই দেখ আইছে, নানির খবর কি, ইলেকট্রন মেঘের ঘনত্ব হচ্ছে না,
একটা ইলেকট্রন পুরোপুরি দিছে আর একটা পুরোপুরি দেয় নাই, কিছুটা হইছে আতিয়া। অসীম থেকে ইলেকট্রন চার্জ ডেনসিটি, ইলেকট্রন চার্জ শিফট। সাদিয়া ফারজানা সুন্দর একটা প্রশ্ন করছে, তাহলে হবেটা কি? তাহলে হবেটা কি? কোনটাই তো তোমার পছন্দ হচ্ছে না। তুমি যাবা 2 দিন পরে মরে, তোমার এত চয়েস দিয়ে কি হবে? বলি দিচ্ছ না কেন, কি চাও? ধর, এই উপরে যা তো, কমেন্টে উপরে উঠ। কে জানি বললো, তাহলে হবেটা কি? বাংলায় লিখলো সাদিয়া ফারজানা। সাদিয়া ফারজানার জন্য আমি ছেলে খুঁজতেছি। আঙ্কেল ফোন দিয়ে বলছে পড়ে না, বিয়ে দিয়ে দে। আমরা ওকে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি একদম টেনশন করবেন না, আমার কাছে অনেক ছেলে আছে। আমার বাসার পাশে কয়েকটা গার্মেন্টস আছে, রিক্সার গ্যারেজ, আপনার কি ধরনের ছেলে লাগবে? গার্মেন্টসে চাকরি করে নাকি দারোয়ান হইলে হবে, সিকিউরিটি গার্ড, কি লাগবে আমাকে বলেন। তো আঙ্কেল বললো তুই কয়টা স্যাম্পল নিয়ে আমরা একটু বসে চিন্তা করি। এখন যখন চিন্তা করতে বসছি, তখন আমরা ছেলেদের ইনকাম স্টেটমেন্ট চাইছি, যে কে কয় টাকা ইনকাম করে, কারণ ভোলা মানুষ তো ইনকাম করা লাগবে। তখন এক ছেলের ইনকাম দেখলাম মাসে, দাঁড়া বুঝাই, আমার কাছে 2জন আছে, একজন হচ্ছে আবুল, আবুল অ্যান্ড কোং, আর একজন হচ্ছে বাবুল। এই 2জনের মধ্যে তুলনা চলতেছে, আবুল আর বাবুল রে ভাই, 2 ভাই, তাদের 2জনের মধ্যে কোনটারে আমরা একসেপ্ট করব আমাকে সাদিয়া ফারজানার জন্য। দেখ, আবুলের মাসিক ইনকাম 295 টাকা, মাশাআল্লাহ। বাবুলের মাসিক ইনকাম 350 টাকা। এখন ঘটনা হইতেছে, তাহলে নেওয়ার ক্ষমতা বেশি কার? বাবুলের। তো তুই যে বলবি ভাই বাবুলরে চুজ করেন, ভাই বাবুলরে চুজ করেন, প্লিজ কথা বললেন না। ওর লগে সাদিয়া ফারজানার বিয়ে দিলে আমরা আইসক্রিম টাইসক্রিম ভালো খেতে পারবো, বেশি পয়সা ইনকাম করে। আমি তো জ্ঞানী মানুষ, আমি বললাম বস, ওখানে বস দেখতে, আরে আবার আইসক্রিম পরে, আগে বস। একজন বেশি টানে, কিন্তু ধর সে রাখতে পারে না, তোর আমার কথা বুঝছ নাই। তার 350 টাকা ইনকাম, কিন্তু নিজের পকেটে রেখে দিতে পারে, মানে টাকাটাকে কাছে টানলো তাতে হইলো না, আলটিমেটলি পকেটে রেখে দিতে পারে, নিজের করে আপন করে নিতে পারে কে? নিজের মধ্যে একেবারে পার্মানেন্টলি বসাইতে পারে কে? যদি দেখা যায় মাস শেষে এর কাছে থাকে হচ্ছে 25 টাকা, 25 টাকা, আর এই বলদের কাছে থাকে 5 টাকা। সো ঘটনা হইতেছে, ব্যাপারটা বোঝো, নিজেরা বোঝো, ভালো করে বোঝো, এই বস্তুটাকে আমরা বলবো এর হচ্ছে তোমার ইএ বেশি, এর হচ্ছে তোমার আমাদের কি বলা লাগবে, ইএটা হচ্ছে বেশি, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। আর এর হচ্ছে তোমার তোরা কি বুঝছো আমার কথা? কম। ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে ইলেকট্রন কাছে টানলে শুধু হবে না, ইলেকট্রন কাছে টেনে তোমার পকেটে ঢুকাইতে হবে, তোমার শক্তি স্তরে জায়গা দিতে হবে, পার্মানেন্টলি তুমি নিয়ে নিতে পারো কিনা, রাইখা দিতে পারো কিনা। আর তড়িৎ ঋণাত্মকতার মানে হচ্ছে তুমি জাস্ট কাছে টানো তাতেই হবে, তোমার নিয়ে পার্মানেন্টলি বসাইতে হবে না। অশিক্ষিত আমার কথা বুঝে না। এখন বলতো, দুইটা অধাতুর মধ্যে তুলনা করার সময় আসলে কোন ডেটা দেখে জাজ করা উচিত যে কোনটা ভালো অধাতু? ইএ ভ্যালু নাকি ইএন ভ্যালু? ইলেকট্রন নেগেটিভিটি নাকি তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, কোনটা? দ্য ফ্যাক্ট ইজ ইএ। গুড, প্রথম দিকে কয়েকজন ইএন বলছিলা, ভুল বলছো, ইএ ভ্যালু। দুইটা পরমাণুর মধ্যে আসলেই ভালো অধাতু কোনটা এটা ডিসাইড করে ইএ ভ্যালু, নট ইএন ভ্যালু। বিকজ অধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন নেওয়া, মস্কারি করা না। এসো এসো কাছে এসো, কিন্তু বসো না এখানে, তাইলে হবে না। অধাতুর কাজই হইতেছে ইলেকট্রন আসো, চলি আসো, আর কলিজার মধ্যে ঢুকি যাও, আমার শক্তি স্তরের মধ্যে আসো, তাইলে আমি বলবো তুমি ভালো অধাতু। তুমি শুধু কাছে ডাকলে তারপরে তোমার নানির মতো ফালাই চলে গেলে, তাইলে হইতো না। তোমার নানি ভালো অধাতু না, তো এইটার জন্যই তারে বাদ দিছি, তোমার যদি হইতো না, তুমি খালি নাটক করো, বসো এখানে, তুমি থাকো, আই যাই। অশিক্ষিত, বোঝে না। এ বুঝছস, একজন কষ্ট দিছে, কষ্ট, কষ্ট, কষ্ট লাগছে তোমার, তোমার নানির কষ্ট তোমার লাগতেছে?
হ্যাঁ, গরু ছাগল। সো ঘটনা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেকে বোঝে না, বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে আগের পেজে কি ছিল, একদম একদম ঘোড়াডুম সাজে বইয়ের মধ্যে ঘোড়ার ডিম আছে, দেখে নিস তোরা নিজেরা। টাটা, বাড়ি যা। আজকের ক্লাস অনেক আগে শেষ করে দিলাম, আগামী ক্লাস কিন্তু অনেক লম্বা হবে, খেয়াল রাখিস। ভাগ।